বাংলা নিউজগ্রাফে আপনাকে নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম 20 তারিখ পশ্চিমবাংলা দিবস পালন করা হলো এবং দেশের প্রধানমন্ত্রী তিনি এসছিলেন, পশ্চিমবাংলা দিবস পালন করলেন। সরকারিভাবে এই প্রথম পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলা দিবস পালন হলো, কি বলবেন? দেখুন, সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস এই প্রথম পালিত হলো, কারণ এটা একটা নতুন সরকার এসেছে। অনেকেই মনে করেন যে হঠাৎ একটা নতুন দিবস কেন। এটা আমরা কেউ ভাবি না যে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যের একটা দিবস আছে। আমাদের পাশে অসমের একটা দিবস আছে। অসমের দিবসের ইতিহাসটা অনেক পুরনো সময় থেকে, যখন প্রথম অহোম রাজারা এসেছিলেন সেই তারিখটিকে নিয়ে, সম্ভবত ডিসেম্বর মাসের কোনো একটা, সেটা 1234 এরকম কাছাকাছি, মানে ঠিক একটু একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ওই সময়কার। আমাদের পাশের রাজ্যে বিহারে আছে বিহার দিবস 1912, উড়িষ্যায় আছে। তাছাড়া ভারতবর্ষে যখন 1956 সালে ভাষাভিত্তিক রাজ্য তৈরি হলো, কেরালাম, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, সবার একটা করে রাজ্য দিবস আছে। তো হঠাৎ কি হলো যে পশ্চিমবঙ্গের কোনো রাজ্য দিবস নেই? এই প্রশ্নটা এতদিন ওঠেনি কেন? আসলে ওঠেনি কেন, যে 70 বছর ধরে তো আমাদের যে একটা সাংস্কৃতিক নিপীড়ন বাংলার মানুষের উপর হচ্ছে, যে জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বেশিরভাগ ছেলেমেয়েরাই জানেন না। কলকাতার ছেলেমেয়েরা আগে একটু জানতো, ওই রাস্তাটা এখন হয়ে গেছে ওই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডটাকে একটু বলে না, ওই SM রোড বা এরকম একটা কিছু বলি, সেরকম রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে না জেনে 3টি প্রজন্ম বড় হয়ে গেল। তার কারণই হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস না করতে দেওয়া। তার কারণ, পশ্চিমবঙ্গ দিবসের কথা হলেই ইতিহাস আসবে যে পশ্চিমবঙ্গটা কবে হলো, কি করে হলো। আমাদের সব গল্পটা এক লাইনে সেরে দেওয়া হয়। দেশভাগ হলো, পশ্চিমবঙ্গ হয়ে গেল। উদ্বাস্তুদেরও তাই, দেশভাগ হলো, আমরা চলে এলাম। ওই ঋত্বিক ঘটক যেমন, দেশভাগ হলো, উদ্বাস্তুরা চলে এলো, দারুণ কষ্টে চষ্টে ছিল। কষ্টে তো মেদিনীপুরের লোকও আছে, বাঁকুড়ার লোকও আছে, তা তাদের নিয়ে উনি ছবি করলেন না কেন? ওনারা কি উদ্বাস্তুদের থেকে কম কষ্টে কাটান নাকি? তো কিন্তু উনি কখনো একটা বাক্যও ব্যবহার করেননি যে কেন উদ্বাস্তু হতে হবে, এবং এইটা করাটা ওনার কোনো বিস্মরণের ব্যাপার না, অতি সুচিন্তিতভাবে করেন না। তো পশ্চিমবঙ্গ দিবসটা সেজন্য আমরা কয়েকজন, আমাদের একটি পশ্চিমবঙ্গ চিন্তাগোষ্ঠী, আমরা 2014 সালে প্রকাশ্য সভায় শুরু করি। তথাগত রায় ছিলেন, এষা দে ছিলেন, রন্তিদেব সেনগুপ্ত ছিলেন, অধ্যাপক অচিন্ত বিশ্বাস ছিলেন। সেখান থেকে শুরু হয়। তারপর এটাকে পালন করতে শুরু করে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেল। আমি তার দায়িত্বে ছিলাম, এবং 2021 সালে এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেলেন। এবং যে জন্য আজকে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালিত হচ্ছে, তিনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে এই নিয়ে অনুষ্ঠান করেছেন, কারণ আজকের যেটা বিধানসভা আমাদের, এখানেই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গটা দেশভাগের সময় ওই 1947-এর 15ই আগস্ট হয়নি, তার আগে 1947 সালের 20শে জুন হয়েছিল। এবং কিভাবে হয়েছিল না, যখন ভারত ভাগ হচ্ছিল, তখন পাঞ্জাব এবং বাংলাকে ঠিক করা হলো যে প্রথমে, তখন যে আমাদের তখন বিধানসভা না আইনসভা বলা হতো, মুখ্যমন্ত্রীকে বলা হতো প্রধানমন্ত্রী। তো তখন দু জায়গায় পাঞ্জাব এবং বাংলাতে যেটা ঠিক হলো যে প্রথমে আইনসভার সবাই একসঙ্গে মিলিত হবে। তারা ঠিক করবে যে যুক্তবঙ্গ, পুরো বাংলাটা ভারতে যাবে না পাকিস্তানে যাবে, এবং তাতে ঐক্যমত হতে হবে, একটা ভোটে এদিক ওদিক হলে হবে না। কিন্তু তাই হলো, সেখানে তো ঐক্যমত হলো না। তখন হিন্দু প্রধান জেলাগুলোকে নিয়ে তৈরি হলো পশ্চিমবঙ্গ আইনসভা, এবং একই দিনে সব 20শে জুনই ওই ভোট হয়েছে। তারপরে আবার পাশাপাশি পূর্ববঙ্গ মুসলিম প্রধান জেলাগুলোকে নিয়ে হলো পূর্ববঙ্গ আইনসভা। পশ্চিমবঙ্গ আইনসভায় ভোটাভুটি হলো, 58 জন ভোট দিলেন যে পশ্চিমবঙ্গ হবে এবং সেটি ভারতে যাবে, 21 জন বিরোধিতা করেছে। এই যে পশ্চিমবঙ্গ তৈরি হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ তৈরি হলো ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে।
এটিকেই আমাদের ভুলিয়ে দিতে চায় যে না, ও একটা হয়ে গেল, ব্রিটিশরা করে দিয়ে গেল। না, বাঙালি হিন্দু তার অস্তিত্ব রক্ষার্থে সেদিন এই ভোটটা দিয়েছিলেন। এই ভোটে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ, দুজন বামপন্থী যারা তখনকার বিধায়ক ছিলেন, তারা দিয়েছিলেন। এবং বাংলার সমগ্র বিদ্বজ্জন সমাজ, মানে তারা, মানে তার আগে থেকেই, যখন থেকে 1937 সালে 1935-এর যে ভারত আইন হলো, ইন্ডিয়া অ্যাক্ট, তার ফলে এই 1937-এর নির্বাচন ইত্যাদি, 1936 সালেই যে সভা হয় সেখানে রবীন্দ্রনাথ ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, রমেশচন্দ্র মন্ডল, বাংলার আপনারা যেই বিদ্বজ্জন নাম করবে, মেঘনাথ শাহ, তারা সবাই বলেছিলেন যে এই রকম ধর্মীয় যে ভোটের ব্যাপার করা হয়েছে হিন্দুদের আলাদা করে, এটা ঠিক নয়, এবং জনসংখ্যার অনুপাতে পশ্চিমবঙ্গের ভাগ্য ঠিক হয়ে যাবে, এটাও ঠিক নয়। সুতরাং এরপরে ঘটে গ্রেট ক্যালকাটা কিলিং। সুরাবর্তী তখন বাংলার প্রধানমন্ত্রী, একদম তার পরিকল্পনায় জিন্না যে ডাক দিয়েছিলেন প্রতিরোধ দিবস 16ই আগস্ট, যার সঙ্গে ছিলেন বামপন্থীরা, সেই কলকাতা গণহত্যার পর তারপরে হলো নোয়াখালী গণহত্যা, এবং তখন বাঙালি মনন ঠিক করে ফেললো যে একই বৃন্তে দুটি কুসুম, ওসব বাজে কথা, আমাদের নিজেদের অস্তিত্ব রাখতে গেলে একটা আলাদা হোমল্যান্ড দরকার, হিন্দু হোমল্যান্ড। তো 20শে জুন এটি ঐতিহাসিকভাবে হলো। আমাদের এটা সুখের খবর যে ভালো যে 4 মে নতুন যে ভারতীয় জনতা পার্টির সরকার হলো, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, একজন যোগ্য নেতৃত্ব, তিনি কিন্তু প্রথম দিনই ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। কারণ পশ্চিমবঙ্গ দিবস বিষয়টি আমাদের স্কুল কলেজের পাঠ্যক্রমে ঢুকতে হবে। তারা জানবে যে কারা কোন পক্ষে গিয়েছিলেন, কি হয়েছিল, এবং তারপর এই যে দেশভাগ হলো তার জন্য কি হলো, উদ্বাস্তুদের যন্ত্রণা, এই সব কিছু, কোনো কিছু ভুলে থাকলে চলবে না। কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সেই ইতিহাস তাকে গ্রাস করে। আর একটা প্রসঙ্গে যাবো, এই যে আপনি একটু আগেই বললেন যে উদ্বাস্তু কেন হলো, কেন চলে এলো, কেউ সঠিকভাবে ব্যাখ্যা করে না। আবারও সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাতেই আসছি। তিনি সম্প্রতি বলেছেন যে ওপার বাংলা থেকে তারা ছেড়ে এসছিল, তার কারণ তিনিও একজন উদ্বাস্তু পরিবারের সন্তান। তার কারণ হচ্ছে তিনি একটি ধর্মনিরপেক্ষ দেশে থাকতে চেয়েছেন, ধর্মনিরপেক্ষ জায়গায় থাকতে চেয়েছেন। বাংলাদেশ মানে ওপার বাংলা সেই সময় ধর্মনিরপেক্ষতার ছিল না এবং সেই দিকে এগোয়নি, তাই তারা থাকতে পারেনি। কিন্তু সেটা কি সঠিক? মানে আপনি তো দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন। বিকাশবাবু এক কথায় মিথ্যে কথা বলছেন। কেন থাকতে পারেন? ধরুন, আমার কথা হচ্ছে যে পাকিস্তানের সংবিধানে তো কোথাও বলা ছিল না যে ওই দেশে হিন্দুরা থাকতে পারবে না। পাকিস্তানের সংবিধানে কোথাও বলা ছিল না। তাহলে উনি থাকতে পারলেন না কেন? তার কারণ মুসলমানরা তাদের থাকতে দেননি, এই শব্দটা ওনারা উচ্চারণ করলেন। এবং বামফ্রন্ট ক্ষমতার সময় 1989 সালে তাদের এডুকেশন ডিপার্টমেন্ট একটা সার্কুলার জারি করে, আমার কাছে পরে যদি চান আমি একদম রেফারেন্স দিয়ে দেবো। তাতে তারা বলে দিয়েছিলেন যে পাঠ্যপুস্তকে কোনো মন্দির ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের দ্বারা, এসব বলা যাবে না। কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো রকম কিছু বিরূপ লেখা যাবে না। তাদের এই গত 70 বছরের তাদের একটি কাজ, যার একদম পোস্টার বয় হচ্ছে ঋত্বিক ঘটক, যে উদ্বাস্তুদের কেন উদ্বাস্তু হলো, এই নৃশংসতা, নির্মমতা। এবং মনে রাখবেন, এটা কিন্তু ওই অনেকে বলেন কি, যেটা ওনারা বলেন এইসব পুরনো কথা, কবে কি হয়েছিল এগুলো নিয়ে কেন না, গত 70 বছর ধরে, প্রথমে পাকিস্তান তো 25 বছর, তারপরে 50 বছর তো বাংলাদেশ, এই 50 বছর ধরেও একই হিন্দুদের উপর অত্যাচার চলছে, একইভাবে হিন্দুরা চলে এসেছেন। এবং এখানকার যারা বামপন্থী বুদ্ধিজীবী, ঐতিহাসিক, সমাজবিদ, তারা এই বিষয়ে একটি লাইনও লেখেন না। বাংলাদেশের যারা মেরুদণ্ডী মুসলিম বুদ্ধিজীবী, যেমন মুনতাসির মামুন, শাহরিয়ার কবির এখন জেলে পড়ছেন, তারা কিন্তু এই বিষয়ে লিখেছেন। এবং সবচেয়ে বড় কথা, আবুল বরকত বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত অর্থনীতিবিদ,
তার দুখণ্ডের আকর গ্রন্থ রয়েছে, যে মোট কত হিন্দু উদ্বাস্তু চলে এসেছে তার হিসেব রয়েছে। যেটা করা উচিত ছিল আমাদের কলকাতার আইএসআইয়ের, এখানের অমেরুদণ্ডী শিক্ষাবিদেরা একটা লাইনও লেখেন। উনি কিন্তু একেবারে হিসেব দিয়ে দেখিয়েছেন যে গড়ে প্রতিদিন সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, 460 জন উদ্বাস্তু এখানে চলে আসে। তারা কি মজা করতে আসে? তো এই যে মিথ্যে কথা, এবং এটা প্রতিফলিত হয়েছে আমাদের সমস্ত গবেষণায়, এখানকার ইতিহাসে। যাদবপুর, আপনি যেটা বললেন, এই চলে এলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কঠিন নাম আছে, একটা ডিপার্টমেন্ট, স্কুল অফ কালচারাল টেক্সট এরকম বলছে। তাদের একটা বই আছে, ধ্বংস ও নির্মাণ। তারা এই বিজয়গড় অঞ্চলের 25-30 জন উদ্বাস্তুকে ইন্টারভিউ করেছে। সবাই এই চলে এলাম, মনে হলো থাকা ঠিক নয়, কেন এলো? অথচ পাকিস্তানের, বাংলাদেশের উনি কট্টর বামপন্থী এবং চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, তার আপনি ডকুমেন্টারি দেখবেন, অসাধারণ। আমি নামটা ভুলে যাচ্ছি, সীমান্ত রেখা সম্ভবত, এগুলো সব ইউটিউবে পাবেন, কোনো বিরাট। সেখানে প্রায় 2 ঘন্টার ছবি। তিনি কিন্তু পশ্চিমবঙ্গে, আন্দামানে, তারপর ওই হিমালয়ের তরাইয়ে, সব জায়গায় গিয়ে উদ্বাস্তুদের ইন্টারভিউ নিয়েছেন। কুপার্স ক্যাম্পের বিধবা ওনাকে বলছেন অন ক্যামেরা যে আমার সামনে আমার বাড়ির 35 জনকে খুন করা হয়েছে। কোনো আমাদের বাঙালি ঋত্বিক ঘটক কোথাও বলেছেন? এবং আমাদের এখানে আরেকটা খুব চলে, এই বিকাশবাবুদের মতো, ওই এরাও গেল ওরাও গেল, না, এখান থেকে কেউ যায়নি। খুব অল্প সংখ্যক যারা গিয়েছিলেন, সেখানে চাকরি বাকরি ভালো। যেমন দেখবেন এখানকার থেকে অনেকগুলো মুসলিম কাগজ ছিল, ম্যাগাজিন ছিল, তারা সব চলে গেছেন, কারণ ওখানে তো এখন সব ফাঁকা। একজন আইনজীবী, মুসলিম আইনজীবী, ওখানে গেলেই বিরাট চাকরি। ডাক্তার, তারা গেছেন। আমাদের এখানে আমি অনেকেই বলি যে এখানে দেখবেন ঢাকা সম্মেলনী, ময়মনসিংহ সম্মেলনী, চট্টগ্রাম সম্মেলনী আছে। আপনি বাংলাদেশে গিয়ে একটা বাঁকুড়া সম্মেলনী, মেদিনীপুর সম্মেলনী খুঁজে বার করবেন তো? তানভীর মোকাম্মেলও পাননি। তিনি কিন্তু বামপন্থী, এই নয় যে তিনি কিছু, উনি কষ্ট করে শেষ পর্যন্ত 2 জনকে পেয়েছিলেন যারা এখান থেকে চলে গেছে। তার মধ্যে একজন তার জমি, মানে বাড়ি এক্সচেঞ্জ করে গিয়েছিলেন। তারা তাদের পুরনো বাড়ি দেখতে গেলেন, তারা একটা হিন্দু পরিবারের সঙ্গে বিয়ে করেছিলেন। আর আরেকজন মহিলা তার বাবাকে নাকি ভয় দেখিয়েছিল, তাই বাবার সঙ্গে তিনিও চলে এসেছেন। তাদের বাকি পরিবার হাওড়ায় 4 তলা বাড়িতে খুব ভালো আছে। সুতরাং এই যে মিথ্যা প্রচার, এবং এদের বামপন্থীদের আরেকজন আছেন, 11 জন ইতিহাসবিদ মিলে একটা স্টেটমেন্ট দিয়ে দেবেন, সাইন করে দেবেন। এই যেমন রাম মন্দিরের সময় হয়েছিল, তারপর তখন পাটনা হাইকোর্ট যখন তাদের ডাকলো যে আপনারা যে এসব লিখে দিলেন যে রাম মন্দির কোনোদিন ছিলেন ইত্যাদি ইত্যাদি, তখন তারা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, না মানে আমরা ওরমভাবে করিনি, এইভাবে ওইভাবে। সুতরাং মিথ্যা ভাষণে যদি বামপন্থীরা সবসময় অত্যন্ত পুরস্কৃত, তারা এগুলো শুরু করবেন। এখন তাদের লেটেস্ট প্রজেক্ট হচ্ছে শ্যামাপ্রসাদকে কী করে কলুষিত করা যায়, কতভাবে করা যায়, এবং তার জন্য যত রকমের অসৎ প্রথা, অর্থাৎ কারো একটা কোটেশন অর্ধেক নিলেন ইত্যাদি নিলেন, এই তারা চালিয়ে যাচ্ছে। তা চালিয়ে যান, বাংলার মানুষ তাদের পরিত্যাগ করেছে, ইনফ্যাক্ট ভারতের মানুষই তাদের পরিত্যাগ করেছে, তারা তাদের কাজ চালিয়ে। আর একটা বিষয়ে যাব, সম্প্রতি এই যে সুরাবর্দী অ্যাভিনিউ, যেই নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি অ্যাভিনিউ রাখা হলো, এই নিয়েও ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছে এই রাস্তার নাম মামার নামে ছিল, কেউ মামা ভাগ্নের কনসেপ্ট নিয়ে আসছে, ডক্টর সুরাবর্দী কি সুরাবর্দী, হুসেন সুরাবর্দী, এই নিয়ে একটা কন্ট্রোভার্সি ইতিমধ্যেই শুরু হয়েছে। কি বলবেন? বললাম তো, দেখুন, রাস্তাটার নাম সুরাবর্দী অ্যাভিনিউ। কোনো বাঙালি মুসলমান তার ছেলের নাম মির্জাফর রাখবে? রাস্তাটার নাম হাসান সুরাবর্দী অ্যাভিনিউ, ডক্টর সুরাবর্দী অ্যাভিনিউ তো নয়, সুরাবর্দী অ্যাভিনিউ। কলকাতার কসাই হচ্ছেন হোসেন সুরাবর্দী, শহীদ হোসেন সুরাবর্দী। সুতরাং এই সুরাবর্দী নামের কোনো রকম বিন্দুমাত্র কোনো চিহ্ন পশ্চিমবঙ্গে থাকা উচিত নয়। এটা ঘটনা যে নামটা হয়েছিল তার কাকা বা মামা
হাসান সুহরাওয়ার্দীর নামে। তাকে খুব প্রচার করা হচ্ছে, তিনি শিক্ষাবিদ, কলকাতার বিশ্ববিদ্যালয়ে ছিলেন ইত্যাদি ইত্যাদি। তিনি ছিলেন মূলত রেলওয়ের বড় ডাক্তার। তার আমি সেই পেশা নিয়ে আমার কোনো মন্তব্য করার অধিকার নেই। তিনি শিক্ষা জগতের সঙ্গে আদৌ যুক্ত ছিলেন না। তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানো হয়েছিল, কারণ 1937-এ চলে এসেছেন মুসলিম লীগ। তারা তাদের ইসলামী শাসন শুরু করে দিয়েছে, সুতরাং তাদের দরকার একজন ইসলামী মুসলমান উপাচার্য। সুতরাং তাকে ওই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস বিভাগের অধ্যাপক বানিয়ে দেওয়া হয়, যে বিভাগটি চালু করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়, এবং তারপরে ভাইস চ্যান্সেলর। তো ঠিক আছে, তিনি কিন্তু স্যার উপাধি পেয়েছিলেন, নাইটহুড। কী করে পেলেন? না, ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গভর্নরকে হত্যা করতে গিয়েছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় প্রয়াত বীণা দাস। তিনি পারেননি, তাকে বাঁচানোর জন্য, গভর্নরকে বাঁচানোর জন্য তাকে সরিয়ে দেওয়া, তাকে ফায়ারও করেছিলেন। তো যাই হোক, সেটার জন্য এই আমাদের হাসান সুহরাওয়ার্দীকে পুরস্কৃত করলেন ব্রিটিশ সরকার নাইটহুড দিয়ে। এবং এই রাস্তাটাও কিন্তু নামকরণও হয় ব্রিটিশ আমলে, এটা স্বাধীনতা পরবর্তী আমলে নয়। উনি তারপর মুসলিম লীগে জয়েন করেন। মুসলিম লীগের যখন এই 37 সালে যে কুখ্যাত মুসলিম লীগের শাসন, তার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি তখন নাইটহুডটা ত্যাগ করেন এবং তিনি মুসলিম লীগের মন্ত্রী ছিলেন। তো এরকম একটা মানুষের জন্য ব্রিটিশরা একটা রাস্তা করতে পারে। হাসান, ছেড়ে দিন আমি কলকাতার কসাই, হাসান সুহরাওয়ার্দীর নামও কি কোনো রাস্তা কলকাতায় থাকা উচিত? কখনোই উচিত নয়। সুতরাং সুহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করা হয়েছে, এবং করে সবচেয়ে খুব ভালো হয়েছে গোপাল মুখার্জির নামে এটা করা। কারণ সুহরাওয়ার্দী যে গণহত্যার পরিকল্পনা করেছিলেন, দুদিন ধরে সেটা চালু করেছিলেন, একেবারে পরিকল্পনা করে 22টা থানার ওসিদের সরিয়ে দিয়ে ছুটি ঘোষণা করে 16ই আগস্ট সব কিছু পরিকল্পনা মাফিক চলছিল। কিন্তু দুদিনের পর প্রত্যাঘাত এলো। সেই প্রত্যাঘাত এলো বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি। যত বিরোধী পক্ষ সব কথা বলছেন, এখানে তো দেখছেন কত সিপিআইএম 34 বছর রাজত্ব করে গেল, এত কিছু করে গেল। তো সেই কমিউনিস্ট পার্টির লোকেরা কোথায়? পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে, তাদের তো কোনোদিন আর দেখা যায় না। ওই মাঝে মাঝে একটা লাল নিয়ে হয়তো কেউ মিছিল করে। তো যাই হোক, তো গোপাল মুখার্জি এই প্রত্যাঘাতের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের গর্ব। তাই আমরা এখানে আছি, তাই কলকাতা পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল গোপাল মুখার্জির জন্য। এতদিন যে কথা বলছিলাম যে ইতিহাস আমাদের নতুন করে করতেই হবে, 70 বছরের মিথ্যা ইতিহাস সরিয়ে দিতে হবে। ফলে গোপাল মুখার্জির নামে, এমনকি এটা যদি গোপাল পাঠা বলেও করা হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা কোনো পেশাকেই কোনো ছোটো মনে করি না। মনে রাখবেন, গুজরাটি পার্সিদের মধ্যে বা সিন্ধিদের মধ্যে বন্দুকওয়ালা, দারুওয়ালা, তালাওয়ালা, এরকম সমস্ত উপাধি আছে। তারা সেটা গর্বের সঙ্গে ব্যবহার করেন, এবং সেই সমস্ত লোকেরা তারা কিন্তু অনেকেই খুবই বিত্তবান। সুতরাং গোপাল পাঠা বললেও আমার কোনো আপত্তি নেই। আর রাস্তার নামটাম নিয়ে তো বামপন্থীদের কোনো বলার অধিকার নেই। তারা ধর্মতলা, একটা ঐতিহাসিক জায়গা, ধর্মের সঙ্গে যুক্ত, ধর্মতলার নাম করে একটা বিদেশির নাম করে দিলেন লেনিন স্ট্রিট, নাকি লেনিন সরণি। কলকাতার মাঝখানে, যার সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক নেই, সেখানে একটা লেনিনের মূর্তি রেখে দিলেন। এ তো এখনই এগুলোকে অপসারিত করা উচিত। আমি অপসারিত করে কোনো অপমান করতে বলছি না, ময়দানে কোনো একটা জায়গায় সেটিকে সরিয়ে রাখা উচিত। এখনই ধর্মতলা স্ট্রিট নাম আবার ফিরিয়ে আনা দরকার। চৌরঙ্গি রোড নাম ফিরিয়ে আনা দরকার। চৌরঙ্গি নাথ ছিলেন নাথ সম্প্রদায়ের একজন প্রচণ্ড প্রধান গুরু। তার মন্দির এখনও আমাদের কলকাতা, এই যে নন্দন ইত্যাদির পেছনে একটি জলাশয় আছে, সেই জলাশয়টির নাম বীরজি তালাও। বীরজি কথাটা এসছে ব্রজ থেকে। এই জলাশয়টি কলকাতা শহরের থেকেও অনেক পুরনো। এই জলাশয়টি কিন্তু বেঁচে গিয়েছে। এর পাশে এখনও চৌরঙ্গীনাথের মন্দির রয়েছে। তা আমাদের এই ধর্মতলার ধর্মীয় আবহাওয়াটা আবার ফিরিয়ে আনতে হবে। এবং
বামপন্থীদের এইসব কোন নাম পরিবর্তন হলো কি হলো এসব করার কোনো রকম কোনো কিছু বলার কোনো অধিকারই নেই। তাদের পশ্চিমবঙ্গ এখন সারা ভারতের কোনো রাজ্যে তারা নেই, প্রত্যাখ্যাত। তারা সেই নিয়ে থাকুন, টিভিতে তারা আনন্দে থাকুন, তাদের সুস্বাস্থ্য কামনা করি টিভিতে। কিন্তু আজকের যে নতুন সরকার এসেছে তারা ইতিহাসকে আবার সঠিকভাবে লিখবে। 70 বছরের এই যে প্রবঞ্চনা চলেছে শিল্প সাহিত্যে, শিল্পে, সিনেমায়, সেগুলোকে আমরা সমস্ত আবার নতুন করে করব। ধন্যবাদ। ধন্যবাদ।